বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ লাইভে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ লাইভে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ফরহাদ, মাসুদ, মুহিবুর রহমান, তুহিন সবাই সংযুক্ত হয়েছেন। অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই, সাথে থাকুন, পাশে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত শাহেদ নামক কুলাঙ্গারের কথা বলতে চাই। শাহেদ নামক এই যুগের ফেরাউনের কথা বলতে চাই। শাহেদ নামক ফেরাউনের জন্য বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস হয়ে গিয়েছে। শ্রমবাজারে করোনার এই বৈশ্বিক মহামারীতে যে ক্ষতি হয় নাই, বাংলাদেশের দুইটা ফেরাউন, সর্বশেষ দুইটা ফেরাউন, এই দুই ফেরাউন বাংলাদেশের শ্রমবাজারকে তছনছ করে দিয়েছে। আন্তর্জাতিক পত্রপত্রিকায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন হেয় প্রতিপন্ন হয়েছে। আপনারা যারা প্রতিনিয়ত আমার লাইভ দেখেছেন, প্রতিনিয়ত আমার কথা শুনেছেন, আপনাদের মনে আছে সত্যিকার অর্থে আজকের এই লাইভে প্রথমত আপনার একটা সুখ সংবাদ দিয়ে লাইভ শুরু করতে যাচ্ছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা 18 উত্তরার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লাইভের পক্ষ থেকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের রুহের মাগফিরাত কামনা করছি। সবাই দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে জান্নাত নসিব করুন। কথা বলছিলাম, শ্রমবাজার যখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আটকে পড়া, ফিরে আসা আটকে পড়া প্রবাসীদেরকে ডাক দিয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশের যে রিজেন্ট হসপিটাল যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনা এখানেই শেষ না। এরা শুধু বাংলাদেশে দুর্নীতি করে নাই, আপনার শাহেদ এবং তার টিম, সে শুধু টাকার জন্য এটা করে নাই, এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য। এর পিছনে আন্তর্জাতিক একটা চক্র রয়েছে। এই আন্তর্জাতিক চক্রের মাধ্যমে শাহেদ গয়রও বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য এই মেডিকেল রিপোর্টকে আপনারা সাধারণভাবে দেখবেন না। আপনাদের নিশ্চয় মনে রয়েছে যে আমি 2 থেকে 3 মাস আগে যে কথাগুলা বলেছিলাম, আমার টাইম লাইনে রয়েছে। আমি বলেছিলাম বাংলাদেশের শ্রমবাজার তখনই ঘুরে দাঁড়াবে যখন বহির্বিশ্বে আমাদের করোনা মোকাবেলায়, আমাদের স্বাস্থ্য সেবা, আমাদের হেলথ মিনিস্ট্রি যতক্ষণ পর্যন্ত সফলতার পরিচয় না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রমবাজার ঘুরে দাঁড়াতে পারবে না। জাপান যখন আমাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছিল, থাইল্যান্ড যখন আমাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছিল, সিঙ্গাপুরে যখন নকল ভুয়া সার্টিফিকেট দিয়ে ধরা পড়ল, তখন স্বাস্থ্যমন্ত্রীকে যদি তখন পদত্যাগ করানো হতো, এই যে শাহেদ যার সাথে চুক্তি করেছিল, শাহেদ কার সাথে চুক্তি করেছে? মাননীয় প্রধানমন্ত্রী অনেক মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রীদের ব্যর্থতা কেন প্রধানমন্ত্রী নিবে? মন্ত্রীদের ব্যর্থতা কেন 18 কোটি বাঙালি নিবে? মন্ত্রীদের ব্যর্থতা কেন প্রবাসীরা নিবে? এইসব মন্ত্রীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বারবার বলেছি, চিৎকার করে বলেছি, 1000 বার বলেছি, এই স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করুন। স্বাস্থ্য সেক্টরটাকে দেখুন। আজকে আন্তর্জাতিক যেভাবে জঙ্গি হামলা করা হয়েছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য, যেভাবে জঙ্গি হামলা করা হয়েছিল, এসআই এর
আইএসের অস্তিত্ব খোঁজা হয়েছিল বাংলাদেশে। আজকে এই করোনার মহামারীর সময় বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য যে ধরনের চক্রান্ত শুরু হয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা চক্রান্ত। শায়েদের পিছনে একটা গ্যাং রয়েছে, শায়েদের পিছনে একটা কূটনৈতিক গ্রুপ রয়েছে যারা এই কাণ্ড করেছে। না হলে একসাথে 15,000 নকল ভুয়া সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা কেউ রাখে না। একসাথে 15,000 সার্টিফিকেট দেওয়ার অর্থ হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বহির্বিশ্বে বাংলাদেশকে নষ্ট করার জন্য। এই বিষয়টা আপনার তদারকি করা দরকার। শায়েদকে রিমান্ডে নিয়ে তার পিছনে কারা রয়েছে, আন্তর্জাতিকভাবে কারা এখানে আপনার লগ্নি করেছে, এটা শায়েদ একা এই কাজ করে নাই। এটা আন্তর্জাতিক একটা পরিকল্পনা আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, শ্রমবাজারকে ধ্বংস করে দেওয়ার জন্য। এর আগে যত চক্রান্ত হয়েছিল, এই চক্রান্তর ধারাবাহিকতা হচ্ছে এই ভুয়া মেডিকেল টেস্ট। ইতালির জাতীয় পত্রিকায় বাংলাদেশ নিয়ে নেগেটিভ নিউজ হচ্ছে। কুয়েতের জাতীয় পত্রিকায় বাংলাদেশ নিয়ে নেগেটিভ নিউজ হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে করোনা একটা আপনার বৈশ্বিক মহামারী। করোনা সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে। করোনা মোকাবিলা করেছে পৃথিবীর প্রত্যেকটা দেশ। আজকের যে ইতালি আমাদের বাংলাদেশের জন্য আগামী 3 মাসের জন্য ফ্লাইট বন্ধ করে দিয়েছে, যে ইতালি আগামী 3 মাসের জন্য বাংলাদেশ থেকে ইতালিতে কোনো ফ্লাইট যেতে পারবে না। শুধু আমরা ইতালির কাছে আমাদের ইমেজ নষ্ট হয় নাই, আমরা ধ্বংস হয়ে গিয়েছি কাতারের কাছে। কাতার এয়ারওয়েজকে আমরা ব্যবহার করেছি। কাতার এয়ারলাইন্স হচ্ছে পৃথিবীর মাঝে একটা অন্যতম একটা এয়ারলাইন্স। কাতার এয়ারলাইন্সের ইমেজ রয়েছে, কাতার এয়ারলাইন্সের একটা সুনাম রয়েছে। আমরা ইতালি ধ্বংস করে দিয়েছি। এখন ইতালিতে যত বাঙালি রয়েছেন, ইতালিতে যত বাংলাদেশি রয়েছেন, সবাইকে করোনা টেস্ট দিতে হবে, সবাইকে করোনা টেস্ট দিতে হবে। এবং ইতালিতে আগামী 3 মাসের ভিতর ইতালিতে বাংলাদেশের কেউ প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ 3 মাসের জন্য বাংলাদেশিকে ব্ল্যাকলিস্ট করেছে। একদিকে আমরা ইতালিকে নষ্ট করেছি, ইতালির শ্রমবাজার ধ্বংস করে দিয়েছি, আর অন্যদিকে আমরা কাতার এয়ারওয়েজের মতো একটা আন্তর্জাতিক মানের প্রথম সারির একটা এয়ারলাইন্সকে আমরা কলঙ্কিত করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে ইতালি যে সিদ্ধান্ত নিবে, কাতার সেই সিদ্ধান্ত নিবে। কাতার সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ থেকে আমরা ফিরে আসব। তাহলে কাতার, কুয়েত, সৌদি আরব, কাতার এয়ারলাইন্সকে যখন আমরা কলঙ্কিত করে ফেললাম, কাতার এয়ারলাইন্সকে যখন আমরা নোংরা করে ফেললাম, আমাদের শ্রমবাজারের কি অবস্থা হবে? এই বিষয়টা কে বুঝবে? এই বাংলাদেশে কতবার বলেছি, চিৎকার করে বলেছি, 1000বার বলেছি, বহির্বিশ্বে যদি করোনা মোকাবিলায় আমাদের ট্রান্সপারেন্সি না থাকে, আমাদের যদি পরিষ্কার কোনো ধরনের তথ্য না থাকে, তাহলে বহির্বিশ্বে আমাদের সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। যদি ইতালির কথা মনে করি, ইতালিতে মহামারী দেখা হয়েছিল, ইতালিরা যুদ্ধ করেছে, তারা খুব কাছ থেকে দেখেছে করোনা তাদেরকে কি করেছে, করোনা কিভাবে তাদেরকে কষ্ট দিয়েছে, করোনা কিভাবে তাদেরকে লন্ডভন্ড করে দিয়েছে। সেই করোনার জন্য সারা ইতালি নিস্তব্ধ হয়ে গিয়েছে। করোনার নারী পুরুষ কান্না করেছে, ঘরের মধ্যে বন্দী ছিল। সেই বাংলাদেশ থেকে আমরা করোনার বোম নিয়ে গেলাম ইতালিতে। এখন তাদের সরকার কি বলছে? ইতালিয়ানরা কি বলছে? ইতালিয়ানরা বলছে যে বাংলাদেশিরা আমাদের বন্ধু না, বাংলাদেশিরা আমার দুশ্মন। নিরাপদ রাখার জন্য, করোনা থেকে মুক্ত হওয়ার জন্য ইতালি এতদিন সংগ্রাম করেছে। লকডাউন ছিল, কারফিউ ছিল, মানুষ ঘর থেকে বের হয় নাই, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে গিয়েছে। মানুষকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত লকডাউন করেছে। এখন ইতালি মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। যদি আপনি মনে করেন যে আপনার ভাইরাস ইতালিতে নেই, তারা আপনার দাঁড়িয়ে উঠেছে, ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে আপনি বিমান ভর্তি করে ভাইরাস তার দেশে দিয়ে গেলেন। ইতালিকে ধ্বংস করার জন্য, ইতালির সাথে যুদ্ধ করার জন্য। একটা দেশ যুদ্ধ করে যে ক্ষতি করতে পারে নাই, একটা দেশ যুদ্ধ করে যে ক্ষতি করতে পারে নাই, বাংলাদেশ ইতালির জন্য সেই ক্ষতিটা করলো। এই ক্ষতি হালকাভাবে দেখবেন না। বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, সারা পৃথিবীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ঘটনা শুধু তীব্র নিন্দা জানাচ্ছি না, শুধু নিন্দা জানালে হবে না। পাপুল এবং শাহেদ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারকে ধ্বংস করে দিয়েছে।
শাহেদ ধ্বংস করে দিয়েছে ইউরোপের শ্রমবাজার। এখন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে দেখতে হবে সরকারের এই সফলতাটুকু, সরকারের যত সফলতা ছিল করোনা মোকাবিলায় বাংলাদেশ যতটুকু এগিয়ে গিয়েছিল, ইতালির ঘটনায় আমরা শেষ হয়ে গিয়েছি। এবং কুয়েতের ঘটনা পাপলুর বিষয়টা যেভাবে আলোচনা হয়েছে, পাপলু কুয়েতের নাগরিক না, পাপলু কুয়েতের নাগরিক হতে পারে না। এটা কি ধরনের কথাবার্তা শুরু হয়েছে? পাপুল কখনো কুয়েতের নাগরিক হতে পারবে না। সে কুয়েতের ভিসা রয়েছে, কুয়েতের আকামা রয়েছে, কুয়েতে একজন ব্যবসায়ী। কুয়েতের আইনে, কুয়েতের আদালতের মাধ্যমে পাপুলের সাজা হবে 15 থেকে 20 বছর। পাপুলের সংসদ সদস্য থাকা যেটা, না থাকাই সেটা, রাখেন বা না রাখেন, পাপুল 15 বছরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে না। এটাই হচ্ছে ফাইনাল কথা। এই পাপুলকে নিয়ে বেশি গবেষণা করার দরকার নাই। তো এই মুহূর্তে আমরা শ্রমবাজার ঘুরে দাঁড়ানোর জন্য, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারকে ঘুরে রাখার জন্য শাহেদকে রিমান্ডে নিয়ে যান, শাহেদকে ধরেন, শাহেদকে ধরার পর শাহেদকে জিজ্ঞাসা করুন আন্তর্জাতিকভাবে শাহেদ এই শ্রমবাজারকে ধ্বংস করার জন্য, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য আপনারা শাহেদের এই টাকা দেখবেন না। যে টাকার বর্ণনা করা হয়েছে, যে শাহেদ 15,000 মানুষকে ভুয়া সার্টিফিকেট দিয়েছে, এই টাকার পরিমাণ দেখবেন না। শাহেদ কার সাথে দেখা করে নাই? শাহেদ রাষ্ট্রপতির সাথে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, শাহেদের এমন কোনো জায়গা নেই যে জায়গায় শাহেদ যেতে পারে না। তাই শাহেদ আন্তর্জাতিক চক্রান্তকারী। আমি দাবি জানাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রবাসীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, বিপিকেপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, শাহেদ গৈরদেরকে গ্রেফতার করুন। শাহেদ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত করেছে। শাহেদকে গ্রেফতার করুন, শাহেদকে রিমান্ডে নেন। শাহেদের সাথে কারা রয়েছে? একটা সিন্ডিকেট রয়েছে। শাহেদ বিদেশিদের কাছ থেকে, দেশের বাইরে থেকে বড় অঙ্কের টাকা নিয়ে এই চক্রান্ত করেছে। করোনার বৈশ্বিক মহামারীতে বাংলাদেশকে যেভাবে পিছনে ঠেলে দিয়েছে, বাংলাদেশকে অনেক পিছনে ঠেলে দিয়েছে। আমরা 100 বছর পরেও আর সেই জায়গায় উঠতে পারবো না। আমাদেরকে ইতালি 3 মাসের জন্য ব্যান করে দিয়েছে। আগামীতে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদেরকে ব্যান করে দিবে। এটা হচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত। এই আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু শাহেদ না, শাহেদের সাথে যারা রয়েছে, এই আন্তর্জাতিক চক্রান্ত, এটা বারবার বলছি, এটা আন্তর্জাতিক চক্রান্ত। আমাদের শ্রমবাজারকে ধ্বংস করে দেওয়ার জন্য এই শাহেদ বড় অঙ্কের ডিল করেছে, দেশের বাইরে ডিল করেছে। তাদের সাথে কারা রয়েছে, তাদের সাথে কারা সিন্ডিকেট করেছে। শুধু মেডিকেল সার্টিফিকেট দেখবেন না, যারা ইতালি থেকে ফিরে এসেছে সেটা বড় করে দেখবেন না। মধ্যপ্রাচ্যের বাজার ধরে রাখার জন্য এই মুহূর্তে শাহেদকে রিমান্ডে নিয়ে পুরা গ্যাংকে, যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, ডাক্তারের হাজবেন্ড রয়েছে, সবাইকে গ্রেফতার করুন। এই হসপিটাল বন্ধ করে দেন, এই হসপিটাল বন্ধ করে দেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চাই।